প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়া আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। আর আল্লাহ ভালো রেখেছেন বিদায় প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে লাইভ ক্লাসে আসতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আহ, বিন্যাসের উপর, দ্যাট ইজ পারমোটেশনের উপরে বিগত 5টা ক্লাস, 4টা ক্লাস বা 5টা ক্লাস হয়ে গেছে। আমি আজকে পারমোটেশনের আমাদের মূলত থিওরিক্যাল লাস্ট ক্লাস শেষ করব। আমি এই মুহূর্তে ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের বাইরে দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী আমাদের সাথে অংশগ্রহণ করতে যাচ্ছ বা আছো, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পারমুটেশনের। আমরা গত ক্লাসেও বলেছিলাম পারমুটেশন থেকে এবং কম্বিনেশন দুটো চ্যাপ্টার মিক্সড একটা সৃজনশীল কোশ্চেন হয়। তো সেক্ষেত্রে সৃজনশীল কোশ্চেনটা যে হয় বা তোমরা যে পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই পরীক্ষার প্রশ্নগুলো পড়ে স্টুডেন্টকে অনেক সময় বুঝতে কষ্ট হয় যে সে কি প্রশ্নটা অ্যান্সার করবে, সে কি বিন্যাসের কোশ্চেন এটা না এটা কম্বিনেশনের কোশ্চেন, এটা অনেক সময় স্টুডেন্ট ধরতে কষ্ট হয়। কারণ আমরা যখন পারমুটেশন করাচ্ছি তুমি মনে করতেছো এটা বিন্যাসের অঙ্ক বা বিন্যাসের সূত্র দিয়ে করতেছো, যখন আমরা সমাবেশ করাচ্ছি তখন তুমি মনে করতেছো এটা সমাবেশ, প্রবলেম হচ্ছে না। তা আমাকে প্রশ্নটা পড়ে কিছু নলেজ থাকতে হবে যে এই কোশ্চেনটা পড়ে আমাকে বুঝতে হবে যে আমি এখন বিন্যাস করব না সমাবেশ করব, এবং এইটুকু যখন নলেজ আর্ন করতে পারবে তখন বুঝবে যে এই চ্যাপ্টারে তোমাকে কমপ্লিট করতে পারছো বা এই চ্যাপ্টারে যে নলেজ থাকা দরকার সেটা কমপ্লিট হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে মূলত সেই ধরনের প্রবলেমগুলো সলভ করব যে পারমুটেশন এবং কম্বিনেশন চিনতে হয় কিভাবে, বা একই প্রশ্নের মধ্যে পারমুটেশন ইউজ করতে হয়, কম্বিনেশন ইউজ করতে হয়, এই টাইপের নলেজ অর্জন করব। তার আগে গত ক্লাসের উপরে দু একটি কমেন্টস ছিল, সেটা একটু কথা বলবো। সেক্ষেত্রে প্রথমত আমার নিজের একটা মিস্টেক ছিল। আমি ক্যালকুলেশন ভুল করেছিলাম। সেটা ছিল 5C3। আমরা এরকম একটা ক্যালকুলেশন তোমাকে দেখাইছিলাম প্রথম অঙ্কটাতে। আমি ভুল বসতে এটা 20 লিখে ফেলছিলাম, মূলত এটা হবে 10। আমরা 10 দিয়ে গুণ করলে সব ঠিক আছে। এখানে 20 ফলো না করে 10 হবে, যেটা ক্যালকুলেটরের কাজ, যার কারণে আমি মুখে বলেছিলাম, যার কারণে 20 বলে ফেলছিলাম। এটা তোমরা ঠিক করে 10 কাউন্ট করে নেবে। এটা একটা কমেন্টস ছিল। সেকেন্ডলি, আমরা কালকে একজন স্টুডেন্ট কমেন্টস লিখেছো, আমি তার কমেন্টসটা আসলে পুরোটা বুঝতে পারি না, এবার লেখাটাও কমপ্লিট না, যার কারণে আমি তার অ্যান্সারটা দিতে কষ্ট হচ্ছে। তবু আমি যতটুকু বুঝছি সেটা নিয়ে একটু কথা বলি। যেমন আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম এই গোল টেবিলের বা নেকলেসের এই জাতীয় অঙ্কে। আমরা বলেছিলাম যে ঘড়ির কাঁটা 12 নামের যে স্থানটা আছে এটাকে ফিক্সড করব, এটাকে ফিক্সড করে এর সাপেক্ষে বাকিদেরকে অ্যারেঞ্জমেন্ট করব, বা যে কোনো। এখন ওই যে স্টুডেন্ট কমেন্টসটা বা প্রশ্নটা করেছো তার কোশ্চেনটা মেবি আমি যতটা বুঝেছি, সে বোঝাতে চেয়েছে যে স্যার আমি 12 কেন, যে কোনো জায়গায় ফিক্সড করলে অসুবিধা কোথায়, বা করতে পারবো কিনা। ইজ ভেরি ফাইন। এটাকে 12-এ কমপ্লিট ফিক্সড করতে হবে এটা ঠিক না, আমি এটা বলিও নাই। আমি বলেছি একটাকে ফিক্সড করতে হবে। সো তুমি যদি 12কে ফিক্সড না করে চাও যে আমি এইখানে একজনকে স্থির রাখবো, স্থির রেখে তার সাপেক্ষে বাকিদেরকে অ্যারেঞ্জমেন্ট করবো, ভেরি ফাইন। সুতরাং একটাকে যখন রাউন্ড কিছুকে, গোল টেবিল হোক, নেকলেস হোক, তসবি হোক, পুঁতি দানা হোক, এ ধরনের যা কিছুই আমরা বিবেচনা করি না কেন, রাউন্ড কিছু বিবেচনা করলে সেক্ষেত্রে একজনকে ফিক্সড করতে হবে। ইট ইজ আওয়ার কমেন্টস। এটাই আমাদের মনে রাখতে হবে যে আমি যেখানে ফিক্সড করি সেটা 12-এর জায়গায় করি, 3 জায়গায় করি, 6-এর জায়গায় করি, এক নিয়ে হয় ফিক্সড করলে চলবে। এরপরে যদি ওই কোশ্চেনটা, আমি যেহেতু তোমার কমেন্টসটা ঠিক মতো বুঝি নাই, সেহেতু তোমার ভিতরে আরও প্রবলেম থাকে, তাহলে যখন আমরা রেগুলার ক্লাসে থাকবো বা কলেজে আসবে তখন আমার সাথে কথা বললে আমি এটা বুঝাই দেবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আজকে যেগুলো, আমরা একটা ছোট স্লাইড নিয়েছি তোমাদের জন্য। আমরা এই প্রবলেমগুলো মূলত কী ধরনের সলভ করব, বা এই ধরনের কোশ্চেনটা মূলত তোমাদের নাম্বার কোশ্চেন হিসেবে কাউন্ট হয়। অর্থাৎ আমরা পারমুটেশন এবং কম্বিনেশন মিলে যে 10 মার্কসের সৃজনশীল কোশ্চেন হয়, সেখানে ক, খ, নাম্বারে যে কোশ্চেনটা হয়, আজকের মূলত আমি যে প্রবলেমগুলো সলভ করব সেই এর কোশ্চেনের সংক্রান্ত। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। যদি এই নলেজটুকু আর্ন করতে পারো তবে আমি নিশ্চিত বলতে পারি তোমরা বিন্যাস এবং সমাবেশের এই অঙ্ক প্রবলেমগুলো বুঝতে পারা মানে তোমার বিন্যাস সমাবেশের ফুল নলেজ তুমি আর্ন করতে পেরেছো। তো সেক্ষেত্রে এবার আমরা আলোচনা চলে যাই মূল। আমাদের কথা ছিল, আমি একটা স্লাইড নিয়েছি, তোমরা স্লাইডটা স্ক্রিন দেখতে পাচ্ছ, স্লাইডটাকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখো, যখন তোমাদের প্রয়োজন হবে এখান থেকে দেখে নিতে পারবে। আমরা প্রথম যে প্রবলেমটা আমি লিখে নিয়েছি সেটা হচ্ছে যে
12টি ব্যঞ্জনবর্ণ ও 5টি ভিন্ন স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জন 2টি স্বরবর্ণ নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। তোমাদের বইতে এরকম অনেক প্রবলেম আছে। আমরা এইটা সংক্রান্ত একটা নিলাম। কি বলা হয়েছে এখানে? ব্যঞ্জন বর্ণ হচ্ছে কটা? 12টি ব্যঞ্জন বর্ণ ইকুয়ালস টু 12টি। আর হচ্ছে স্বরবর্ণ হচ্ছে, তোমাকে বলা ছিল স্বরবর্ণ হচ্ছে 5টি, স্বরবর্ণ 5টা, এটা তোমার কাছে আছে। এখন 12টি ব্যঞ্জনবর্ণ এবং 3টি স্বরবর্ণ, 5টি স্বরবর্ণ থেকে তুমি প্রতিবারে 3টা ব্যঞ্জনবর্ণ নিতে হবে এবং 2টা স্বরবর্ণ নিতে হবে, নিয়ে কতগুলি শব্দ গঠন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই প্রশ্নটা পড়ে তোমাকে আগে চিন্তা করতে হবে যে আমি এখন কী করব, বিন্যাস করব না সমাবেশ করব। বলছে শব্দ গঠন করতে হবে। এখন 12টি ব্যঞ্জনবর্ণ আর হচ্ছে 5টি স্বরবর্ণ, এখান থেকে আমাকে নিতে পারবো 3টে ব্যঞ্জনবর্ণ, 2টা স্বরবর্ণ। তো এই টাইপের যে প্রবলেমগুলো, সেগুলো স্টুডেন্টকে আগে কাউন্ট করতে হবে যে আমি কোন সূত্র দিয়ে প্রবলেমটা সলভ শুরু করব বা করা দরকার। সেটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ 12টা। তার মানে আমি একটা এক্সাম্পল দেই। মনে করো তুমি পি সি ডি এম এন আর এক্স ওয়াই জেড 3 6 9, আরটা হচ্ছে মনে করো এফ জি এইচ 3 6 9 12টা। আমরা এই 12টা ব্যঞ্জনবর্ণ তোমার কাছে আছে, আর স্বরবর্ণ আছে 5টা। এই 5টা স্বরবর্ণ কে কে আছে? মনে করো এ ই আই ও ইউ, এই 5টা স্বরবর্ণ তোমাদের কাছে আছে। তো এই 12টা ব্যঞ্জনবর্ণ এবং 5টা স্বরবর্ণ, আমার কোশ্চেনটা হচ্ছে এই 12টা ব্যঞ্জনবর্ণ থেকে আমাকে নিতে পারবো আমি 3টা। এই 12টার থেকে আমি 3টাকে নিতে পারবো, আর এখান থেকে নিতে পারবো 2টা, নিয়ে শব্দ গঠন করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমার কাজটা কি? এই 12টা ব্যঞ্জনবর্ণ থেকে আমাকে 3টে ব্যঞ্জনবর্ণ, কোন 3টা নিব সেটাকে সিলেকশন করতে হবে। আমার কাছে এই 12টা আছে, আমি কি বি সি ডি নিব, অথবা বি এম আর নিব, অথবা বি এক্স জেড নিব, আমরা কাদেরকে নিব? এই 3টাকে আমাকে সিলেকশন করতে হবে যে আমি 12টা থেকে এই 3টা নিয়ে শব্দ গঠন করতে চাচ্ছি। এখন তুমি যদি মনে করো প্রথম বিসিডি নিয়ে নেবে, বাকিগুলো থেকে যাবে, তাহলে বাকি যে 9টা ব্যঞ্জনবর্ণ থাকলো সেই 9টার সাথে তুমি ইনজাস্টিস করলা। তো এই পারমুটেশন বা কম্বিনেশনের যে ফর্মুলাটা আমাদের, এটা মূলত ইনজাস্টিস লাইক করে না। তা আমরা কি কাজ করব? আমাদের যে ফর্মুলা ছিল কি, এন পি আর ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, আরটা 2 নম্বরে ছিল এন সি আর ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। ঠিক আছে, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে এখন আমাকে এই 12টা ব্যঞ্জনবর্ণ থেকে 3টে ব্যঞ্জনবর্ণ সিলেকশন করতে হবে। আমি কোন 3টাকে নিব সেই কাজটা কে করবে? সেই কাজটা করার পদ্ধতি হচ্ছে 12C সি। এখন কেন এখানে কম্বিনেশন সূত্র ইউজ করলাম, কেন আমি বিন্যাস করব না? প্রিয় শিক্ষার্থী, আমরা কালকেও তোমাদেরকে একটা অঙ্ক এরকম দেখাতে গিয়েছিলাম বা বলেছিলাম আজকে নলেজটা অর্জন করব। সেটা হলেও আমার এখন 12টা স্টুডেন্ট আছেন, আমি এখন 3জন স্টুডেন্টকে আমি ইনভাইট করতে পারবো। এখন যদি আমি এই 3জনকে ইনভাইট করি, বাকি 9জন আমার প্রতি আনস্যাটিসফাই হবে। তো এই ক্ষেত্রে আমার কাজটা কি, এই 12টার থেকে 3জন করে আমি সাবসেট করব বা গ্রুপ করব বা সিলেকশন করব। তো তুমি দেখো 12C3 করলে কত আসে? এই 12C3 করলে আসে এখানে ফ্যাক্টর বোধহয় 56। ক্যালকুলেশন ভুল হতে পারে, ঠিক করে নেবা। 12C3 করলে বোধহয় 56 আসার কথা। তো এখান থেকে তোমাকে 56 আসবে। আর এখানে কি আসবে? 5টা ব্যঞ্জনবর্ণ থেকে 5C2, তার মানে এখান থেকে ফ্যাক্টরিয়াল 5 সূত্রে ভাঙাইলে ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 মাইনাস দ্যাট ইজ 3, তার মানে 10 বোধহয়। এটা তো বলে আসলে তুমি 10 পাচ্ছ। এইটা কি 56 কিনা একটু চেক করে নাও, কারণ ক্যালকুলেটরের কাজ তো। 50 ফ্যাক্টরিয়াল 3 অ্যান্ড ফ্যাক্টরিয়াল 12 মাইনাস 3 দ্যাট ইজ 9, তার মানে কত? 12 ইন্টু 11 ইন্টু 10 বাই 6। এটা কাটছো তুমি 2, ভুল করছি দেখছো, এটা ক্যালকুলেশনের কাজ। এটা 220 220 বোধহয়। ঠিক আছে, আমরা 12কে ভাঙাইলে ফ্যাক্টরিয়াল ভাঙাইলে 250 কি বলে 220 আসে। তার মানে তোমার এখান থেকে মোট 12টা ব্যঞ্জনবর্ণ ছিল। এই 12টা ব্যঞ্জনবর্ণ থেকে যদি আমরা 3টে করে ব্যঞ্জনবর্ণ নেই, তুমি ক্যালকুলেটরে ক্লিক করো বা যেভাবে বের করো, 3টা বাছাই করলে 220 আসবে। আর আমার এখান থেকে 5টা স্বরবর্ণ ছিল। এই 5টা স্বরবর্ণ থেকে আমি কয়টা স্বরবর্ণ নিব? 2টা।
এই দুইটা স্বরবর্ণ বাছাই করার পদ্ধতি হলে এরকম আসবে 10 সংখ্যক বা 10টা। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাকে বলা হয়েছে কতগুলো শব্দ গঠন করা যাবে। এখন আমি কি কাজ করলাম, এখান থেকে 3টা বাছাই করেছি, এখান থেকে 2টা বাছাই করেছি, তাহলে কটা হলো 5টা। এখন এই 12C3 আর এখান থেকে 5C2 মাঝখানে কি কাজ করব, যোগ না গুণ না ভাগ। স্টুডেন্টের কয়েকটা এই প্রবলেমগুলো সলভ করতে গেলে বা বিন্যাস সমাবেশ করতে গেলে স্টুডেন্টরা কয়েকটা সমস্যায় পড়ে। একটা সমস্যা হচ্ছে সে গুণ করবে না যোগ করবে, এটা সে বুঝতে পারে না বা বুঝতে কষ্ট হয়। সেকেন্ডলি, সে বুঝতে কষ্ট হয় যে আমি বিন্যাসের সূত্র ইউজ করবো না সমাবেশের সূত্র ইউজ করবো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমত বলেছি যেখানে আমার 12 জন স্টুডেন্ট আছে, আমার দাওয়াত করতে হবে 3 জনকে বা ইনভাইট করবো আমি 3 জনকে। তো 3 জনকে যদি আমি ইনভাইট করতে চাই, তাহলে ওই 12 জন থেকে কোন 3 জনকে ইনভাইট করবো সেটা আমাকে ঠিক করতে হবে। তাহলে ওই 12 জন থেকে 3 জন ইনভাইট করার পদ্ধতি হচ্ছে 12C3, কারণ আমার স্টুডেন্ট 12 জন, সেখান থেকে 3 জনের সাবসেট করব। সাবসেট করা বা গ্রুপ করা বা এখান থেকে কমানো বা আলাদা করা, এই কাজটা করে কম্বিনেশন। তো তুমি এই জন্য 12C3 লিখেছো। অ্যান্ড তোমার 10 জন স্টুডেন্ট আছে বা 5 জন স্টুডেন্ট আছে বা 5টা এলিমেন্টস আছে, সেখান থেকে তুমি 2টাকে সিলেকশন করতে হবে। তো আমি ওই 5টা থেকে এই সংখ্যা আমার বেশি, সিলেকশনের সংখ্যা কম সেহেতু এই জন্য আমাকে সিলেকশন করতে হলে ওখান থেকে 5C2। এখন আমি কেন গুণ করব, যে শিক্ষার্থী আমাকে বলা হয়েছে যে এখান থেকে নিতে হবে 3টা, ওখান থেকে নিতে হবে 2টা, নিয়ে শব্দ গঠন করতে হবে। আমি যদি 12C3 করি তাহলে কিন্তু আমার কাজটা, সিলেকশনের কাজটা শেষ হচ্ছে না, কারণ আমার সিলেকশনের শর্ত কি, 5 জনকে সিলেকশন করতে বলছে, নট 3 জন। এখান থেকে 3 জন, ওখান থেকে 2 জন, মোট 5 জন যদি সিলেকশন করতে হবে। তো আমি যে এই সিলেকশনটা করেছি এইটা হলো 3 জনের কাজ হয়েছে, আর এই সিলেকশনটা করেছি এখানে হচ্ছে 2 জন, তাহলে এই দুইটা মিলে হবে 5 জন। আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে একটা ফুল ইউনিট বা ফুল একটা কাজ করার জন্য তোমাকে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কাজ করতে হয় বা ইউনিট কাজ করে, সমস্ত ইউনিটগুলো হয় গুণ। সো এখান থেকে যদি আমরা এদেরকে গুণ করি, তাহলে এটা হলো এই 12 জন থেকে তুমি 3 জনকে সিলেকশন করেছো, আর 5 জন থেকে 2 জন সিলেকশন করার এই প্রক্রিয়াটা। তার মানে তোমার কত হলো, এখন তুমি এখান থেকে পাচ্ছ হলো 220 ইন্টু 10, তার মানে 2200। এতগুলো বাছাই করা সম্ভব হবে, এটা কারা এখন, এই 2200 এরা কি জিনিস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে 3টে বাছাই করেছি, তার মানে কত, BCD। এই যে 220 এর মানে কি, 3টে বাছাই করলে এখান থেকে, মনে করো BCM, মনে করো BRX, মনে করো BXY। এই যে আমি 4টা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পল কথার অর্থ হলো 12C3 মানে যে 220 লিখেছো বা ক্যালকুলেটর চাপ দিলে যে মানটা আসবে, সেটার অর্থ হলো এরকম সাবসেট হবে বা এতগুলা সিলেকশন হবে। একই সাথে তুমি এটা কটা নিচ্ছ, 5টা থেকে 2টা, তার মানে এটা কারা, এই 5টা থেকে 2টা নেবো, মানে কি এইবার একবার এ একবার ই নিলাম, একবার এ নিলাম, একবার আই নিলাম, একবার আই একবার ও, একবার ও একবার ইউ। এই যে আমি সিলেকশনটা করলাম, এই সিলেকশনটা হচ্ছে এখান থেকে তুমি 12টা থেকে 3টা, 5টা থেকে 2টা সিলেকশন করে যে 220 লিখেছো 00, এরকম তোমার কাছে আমি 4টা এক্সাম্পল দিয়েছি, এরকম তোমার কাছে 2200 সংখ্যক বাছাই হবে বা সিলেকশন হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কোশ্চেনটা ছিল কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে। তা এখন তুমি যে সিলেকশনগুলো করলে, এই 5টা সিলেকশনের মধ্যে কি আছে দেখো, এই BCDAE, এটা একটা সিলেকশন। আমি যদি এই সিলেকশনটা থেকে শব্দ গঠনের কথা বলি, তার মানে কি BCDEA আর একটা শব্দ হয়ে যাচ্ছে, এই CBDAE আর একটা শব্দ হয়ে যাচ্ছে, এই ABCDE আর একটা শব্দ হয়ে গেল। তার মানে কি, আমার কাছে যে ওই 5টা বর্ণ ছিল, যে 5টাকে আমরা সিলেকশন করেছিলাম, সেই 5টাকে নিয়ে যদি আমরা ঘুরায় ঘুরায় বসাই বা তাদের থেকে শব্দ গঠন করতে চাই, এই 5টা বর্ণ থেকে ঘুরে ঘুরে শব্দ গঠন করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার তোমাদেরকে রিপিট করছি, আমার কথা ছিল 12টি ব্যঞ্জনবর্ণ, 5টি স্বরবর্ণ, সেখান থেকে আমি 5 ব্যঞ্জনবর্ণ নেব কটা, 3টা, আর স্বরবর্ণ নেব 2টা। এদেরকে নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। আমি প্রথম যাদেরকে সিলেকশন করব বা যাদেরকে নিব, সেই কাজটা হল 12C3 আর 5C2। এখান থেকে তোমার 2200 সংখ্যক সিলেকশন হবে। যাদেরকে তুমি সিলেকশন করলা, সেই সিলেকশন করার পরে যে 5টা বর্ণ হয়ে গেল, সেই 5টার মধ্যে কি আছে, এই 5টা বর্ণ থেকে আমি প্রথম যে গ্রুপটাকে নিলাম, সেই গ্রুপটার 5টা বর্ণকে তুমি ঘুরায় ঘুরায় লেখে এরকম ভিন্ন শব্দ করা যাবে।
এখন প্রিয় শিক্ষার্থী, তাহলে এই 5টা বর্ণ থেকে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করার সুযোগ আছে? তার মানে হচ্ছে এটা হলো 5p5। কারণ কি, আমার এলিমেন্টসই হচ্ছে 5টা বা বর্ণই হচ্ছে 5টা। আমি যদি ওই 5টাকে ঘুরায় ঘুরায় শব্দ গঠন করতে চাই, তাহলে এন এর মান 5 ইউজ করতেছি 5টাকে, আর এর মানও 5। তার মানে এরা কারা হলো? ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 5, তার মানে হচ্ছে 120, 120। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে তোমাদেরকে সিলেকশন করেছিলাম 2200 সংখ্যক সাবসেট বা গ্রুপ 1 2 এরকম। এখন তুমি এই প্রথম সেই 2200 সংখ্যক সাবসেট থেকে প্রথম গ্রুপটাকে আলাদা করলাম। প্রথম গ্রুপটা আলাদা করার পরে সেই যে 5টা ভিন্ন বর্ণ আছে, সেই 5টা বর্ণ নিজেদের ঘুরে ঘুরে বসায়, তাহলে 5p5 মানে 120টা শব্দ গঠন করা যাবে। তাহলে মোট শব্দের সংখ্যা কত হবে? 2200 ইন্টু 120। কারণ এই 1 নাম্বারটা থেকে যে শব্দ হবে, এরকম শব্দ হবে 120টা। দ্বিতীয়টা থেকে যদি শব্দ হয়, সেখানেও 120টা। পরেরটার থেকে শব্দ হবে 120টা। তাহলে এই 2200 সংখ্যক সাবসেট বা গ্রুপ থেকে যদি আমি প্রত্যেকটা থেকে শব্দ গঠন করি, তাহলে প্রত্যেকটা থেকে 120 সংখ্যক শব্দ গঠন হবে। তাহলে মোট সাজানো যাবে বা শব্দ গঠন করা যাবে এত সংখ্যক। প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি এই প্রবলেমটা সলভ করতে গিয়ে কি কাজটা করেছি? প্রথমে সমাবেশ করেছি, সমাবেশ করার পরে তাদের থেকে বিন্যাস করেছি। এখন কোশ্চেন হলো, কেন একই কোশ্চেনে তুমি প্রথমে সমাবেশ করতে হবে, দেন বিন্যাস করতে হবে? এই নলেজটুকু হচ্ছে আমাদের কাজ। সেক্ষেত্রে কেন আগে সব কম্বিনেশন করতে গেলাম? আমার যেহেতু এলিমেন্ট সংখ্যা হচ্ছে 12, এখানে 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, যে কটা থাক, এলিমেন্টস আছে 12। এখন সেই 12 এলিমেন্ট থেকে তুমি নিতে পারছো অনলি 3টাকে। এখন কোন 3টা নিব বা কাদেরকে নিব, সেই ভাগ করা বা সেই আলাদা করা, সেখানে সাবসেট করা, সেই কাজটা করবে তোমাকে কম্বিনেশন, দ্যাট ইজ 12c3। সিমিলারলি তোমার 5টা স্বরবর্ণ আছে, এখন তুমি 5টাকে ইউজ করতে পারছো না। তার মানে কি, সেখান থেকে তাহলে বাসের কোশ্চেন আসবে, আমি কাদেরকে নিব? সেই জন্য এখানে আসলো 5c2, দ্যাট ইজ কম্বিনেশন। আমার তাহলে একটু সিম্পল নলেজ কি আমরা কীভাবে মাথায় রাখবো? যে সংখ্যা যদি অনেক বেশি হয়, সেখান থেকে যদি আমি অল্প সংখ্যক নিয়ে ইউজ করতে চাই, তাহলে সেখান থেকে আমার বাছাইয়ের কোশ্চেন আসবে। এই কারণে আমি এখান থেকে কম্বিনেশন বা বাছাই করলাম। দ্যাট ইজ এই কাজটুকু তোমরা ডিরেজ আনসারের ক্লাসে শিখেছো, বা আমরা এই বাছাইটা করেছি। এবং বাছাই করার পর এখন কী কাজ করব বলছে? শব্দ গঠন। তার মানে শব্দ গঠন মানে কি? সাজানো। এই যে সাজানো কাজ, সেইটা শিখছো কই? পারমুটেশনে। তাহলে আমি যাদেরকে বাছাই করেছি, এইটা গ্রুপ হয়ে গেল। তোমার এই কোশ্চেনটা দুইটাভাবে হতে পারতো। যদি বলতো যে 12টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি এবং 5টি স্বরবর্ণ থেকে 2টি নিয়ে কত রকম বাছাই করা যায়, তাহলে আমার অ্যান্সার হইতো 2200 সংখ্যক সাবসেট করা যায় বা বাছাই করা যায়। আর তোমাকে কোশ্চেনে কি বলছে? কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। এখন তুমি যাদেরকে বাছাই করলা, এই বাছাইকৃত 5টা বর্ণ আছে, তাদেরকে এখন নিজে নিজে স্থান পরিবর্তন করবা। স্থান পরিবর্তন করা মানে কি? ভিন্ন শব্দ হয়ে যাচ্ছে। এই যে স্থান পরিবর্তন করতেছো বা ভিন্ন শব্দ করতেছো, এইটা হলো বিন্যাস। এখন এই তাহলে এইটা থেকে আমি 120টা নতুন শব্দ লিখতে পারতেছি, পরেরটা থেকে আবার 120টা লিখতে পারবো। তাহলে মোট শব্দের সংখ্যা কত দাঁড়ালো? 2200 ইন্টু 120 সংখ্যক শব্দ গঠন করার সুযোগ আছে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী, আমি জাস্ট তোমাকে আইডিয়াটা দেখাইলাম। এখন আমরা শুরুটা করবো কীভাবে বা লিখবো কীভাবে? লিখবো 12টি ব্যঞ্জনবর্ণ হইতে, 12টি ব্যঞ্জনবর্ণ হতে 3টি এবং 5টি স্বরবর্ণ হতে কটা? 2টি নিয়ে বাছাই 5টি বর্ণ বাছাই করা যায়। কত উপায়? 12c3 ইন 5c2 ইন্টু গুণ। আমরা গুণ কেন করবো আগে বলেছি। এদেরকে তুমি যদি বাছাই করলে, এই বাছাই করার পরে অ্যান্সারটা তুমি ক্যালকুলেটারে চাপ দিবে। ক্যালকুলেটার থেকে লেখার পরে কি পাবা? দ্যাট ইজ, এখানে হলো 220 ইন্টু 10, তার মানে 2200। এত সংখ্যক উপায় আমরা বাছাই করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, যখন বাছাই যাদেরকে করলাম, এখান থেকে শব্দ গঠন আমরা এরকম 2200টি থেকে যদি শব্দ লিখবো, আবার বাছাইকৃত প্রতিটি 5টি বর্ণ থেকে, আবার বাছাইকৃত যাদেরকে আমরা বাছাই করলাম 5টি বর্ণ, বাছাইকৃত প্রতি 5টি
প্রতি ক্ষেত্রে 5টি বর্ণ নিজেদের মধ্যে সাজানো যাবে। কত প্রকার সাজানো যাবে? 5p, 5 দ্যাট ইজ ফ্যাক্টরিয়াল 5, তার মানে হচ্ছে 1 2 0। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে মোট কতটি শব্দ গঠন করা গেল? অতএব মোট শব্দ গঠন করা যাবে কত উপায় যাবে? 2200 ইন্টু 120। ক্লিয়ার? এত সংখ্যক শব্দ গঠন করা যাবে। এটা ছিল তোমাদের কোশ্চেন। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই টাইপের আরও দুটো প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই টাইপের যারা এটা শিখে ফেলছো এটা লিখে নাও একটু, বা যারা স্লাইডও থাকবে তোমরা পরেও লিখতে পারবে। বাট ক্লাসটা বুঝতে হবে, এবং বিন্যাস সমাবেশ এমনই একটি চ্যাপ্টার, যখন তুমি এটাকে বুঝবে এর সাথে সহজ চ্যাপ্টার একটাও নেই। আর যদি তুমি নলেজটা ঠিক মতো গ্যাপ থেকে যায় তো তোমাকে খুব পেইন দিবে এই চ্যাপ্টারটা। প্রিয় শিক্ষার্থী, আমি স্লাইডের সেকেন্ড একটা কোশ্চেন নিয়েছি, ডিগ্রি। তোমাদের বইতে এই ধরনের কোশ্চেন আছে, তোমরা দেখে নিবা। ডিগ্রি একটা উদ্দীপক নিলাম, মনে করো বলা হলো ডিগ্রি শব্দটি অক্ষর থেকে 4টি অক্ষর নিয়ে প্রতিবারে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমাদের বইতে যে কোশ্চেনটা আছে আমরা সেখান থেকে একটু চেঞ্জ করে নিয়েছি। তোমাদের বইতে হয়তো আছে ডিগ্রি শব্দটি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে কত প্রকার বাছাই করা যায়। আমি তোমাদের বাছাইয়ের ভিতরে রাখি না, আমি বলেছি ডিগ্রি শব্দটি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ভিন্ন ভিন্ন যদি শব্দ গঠন করতে চাই তাহলে আমাকে আগে ডিগ্রি শব্দটা, আমরা যেমন এর অতীতেও যখন বিন্যাস বা সমাবেশ তখন করেছি, কোনো ওয়ার্ডকে ক্ষেত্রে আমরা বলেছি যখন ওয়ার্ডের মধ্যে কাউকে বাছাই করব বা সাজাবো সেক্ষেত্রে আমাকে প্রথম কাউন্টিং করতে হবে নাম্বার অফ লেটার্স কত। লিখবো কত? এখানে মোট বর্ণ আছে, কতটা আছে? 6টি, যার মধ্যে কি আছে? কত? একই বর্ণ 3টাই, দ্যাট ইজ 3। আর ভিন্ন বর্ণ কত? জি আর ইকুয়ালস টু 3। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে মোট বর্ণ আছে 6টা, 6টি বর্ণের মধ্যে একই বর্ণ আছে 3টা আর ভিন্ন বর্ণ আছে 3টা। এই কথার মিনিটা কি? মানে একই বর্ণ, তাহলে আমরা এখান থেকে এই একই বর্ণ 3টা, বা এভাবে লিখে নিতে পারো যে একই বর্ণ আর ভিন্ন বর্ণ কি আছে? ডিজি আর। তাহলে আমরা ডিগ্রি যে শব্দটা লিখেছি সেখানে একই বর্ণ পাচ্ছি আমরা 3টা, ভিন্ন বর্ণ পাইলাম 3টা। এখন এখান থেকে বলা হয়েছে প্রতিবারে তোমাকে 4টা অক্ষর নিয়ে কত রকমের শব্দ গঠন করা যাবে বা সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী, যদি মনে করো তোমার কাছে যে অ্যারেঞ্জমেন্টটা থাকতো ডিগ্রি শব্দটা না লেখে এমন একটা উদ্দীপক ছিল যেখানে সবগুলো বর্ণ ভিন্ন থাকতো, যদি তাহলে আমরা এখান থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে কতগুলো প্রকার সাজানো যায় বলতাম, তখন মনে করো 6টা থাকতো, আমরা লিখতাম C6P4। আমার কাছে 6টা বর্ণ আছে, সেই 6টা থেকে 4টা নিয়ে যখন সাজাইতে বলবো তখন 6P4 সরাসরি লিখবো। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এবারে প্রশ্নটা হলো তোমাকে বর্ণ আছে 3টা সেম, 3টা ভিন্ন, কিছু একজাতীয় কিছু ভিন্ন। এখন সেখান থেকে 4টা নিতে বলছে, নিয়ে শব্দ গঠন করতে বলছে। এখন শব্দ গঠন নাই করলা, 4টা যদি নিতে হয় তো কোন 4টাকে নিব? এখন আমাকে সিলেকশন করতে হবে। এখন এই সিলেকশন করার জন্য আমি মনে করো একই বর্ণ এখান থেকে 1 নম্বরে একই বর্ণ নিলাম, একটা মনে করো, বা 3টাই নিলাম, একই বর্ণ 3টা নেই। তাহলে 3টা নিলে আমি মোট 4টা বর্ণকে নিয়ে আমরা শব্দ গঠন করতে বলছি, আমি এখান থেকে নিব তাহলে একটা। এখন তুমি 2 নাম্বার স্টেপে বললা যে একই বর্ণ 3টা না নিয়ে 2টা নাও, এখান থেকে তাহলে তুমি 2টা নাও। 3 নাম্বার স্টেপে সাধারণত বলবো কি যে একই বর্ণ 3টা চাইলেও আমার কাছে একটা নিলাম, এখান থেকে নিব 3টা। এরপর 4 নাম্বার স্টেপ যদি চাও যে আমি একই বর্ণ নিব না, তাহলে 0টা বললাম, এখানে 4টা, তার সুযোগ নেই। বিকজ আমার কাছে ডিগ্রি শব্দটা লিখতে মোট বর্ণ লাগছে 6টা, তার ভিতরে সেম লেটার 3টা, ডিফারেন্স লেটার 3টা। এখন আমি যদি সেম লেটার একটাও না নিই তো ডিফারেন্স লেটার 4টা কাউন্ট করতে হবে, সেই সুযোগ আমার হাতে নেই।
প্রিয় শিক্ষার্থী, আমরা এই কটা স্টেপ আমরা সুযোগ আছে যে ডিগ্রি শব্দটা থেকে প্রতিবারে 4টা বর্ণ বাছাই করলে এই কটা ওয়ে পাবো। ক্লিয়ার? তো আমরা এই স্টেপটা ভাগ করে নেওয়ার পরে এখন এদের কীভাবে শুরুটা করবো লিখবার এটা অঙ্কের অংশ, আমরা এইভাবে সিলেকশন করব বা গ্রুপ করব। লিখবে প্রতিবারে 4টি বর্ণ, প্রতিবারে 4টি বর্ণ উপরোক্ত উপায়ে বাছাই করা যাবে। আমরা 1 নং অনুসারে যদি প্রতিবারে 4টা বর্ণ বাছাই করতে চাই তাহলে এইবার ইকুয়েশন 1 আমি যদি 1 নং অনুসারে বাছাই করতে চাচ্ছি, 1 নং অনুসারে বাছাই করা যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন তুমি কেন বাছাইয়ের মধ্যে গেলা? তুমি তো সাজাইতে পারতা। তাহলে 1 নং অনুসারে তুমি বাছাই করতে চাই, বাছাই করার কারণটা হলো কি, আমার কাছে এখানে 3টে আছে, সে 3টাকে আমি নিতে পারবো, কিন্তু ভিন্ন ডিফারেন্স লেটার আছে 3টা, তুমি নিতে পারবে একটাকে। তাহলে কোন একটা নিবা সেটাকে বাছাই করতে হবে। এই কারণে 1 নং অনুসারে বাছাই করার কোশ্চেনটা আসলো যে আমার 3টা বর্ণ থেকে আমি 3টা ছিল, 3টা থেকে 3টাই নিলাম, আর সেম লেটার ছিল, ডিফারেন্স লেটার ছিল 3টা, সেখান থেকে আমি একটা বাছাই করবো, তার মানে 3C1। এখন প্রিয় শিক্ষার্থী, মাঝখানে কি গুণ হবে না যোগ হবে? আমরা সেই একই কথা বারবার বলি যে একটা ফুল কাজ করব। ফুল কাজটা কি? আমি 4টা লেটারকে সিলেকশন করব। আমার এখানে 4টা সিলেকশন হয় না, হয়েছে 3টা। এই 3টা হইলেই কিন্তু আর ফুল কাজটা হচ্ছে না, আবার এই একটা হইলেই কিন্তু আর ফুল কাজটা হচ্ছে না, 2টা হওয়ার পরে ফুল কাজ হবে। সো এই জাতীয় যত কাজ হবে তারা হবে সবাই গুণ। ক্লিয়ার? আমি 1 নং অনুসারে বাছাই করতে পারলে এরকম 3টা বাছাই করার সুযোগ আছে। কাদেরকে আমি বাছাই করলাম? দেখো, এই বাছাই করার মানে হচ্ছে এখান থেকে 1 মনে করো, আর এখান থেকে কত আসছে 3C3 করলে আসে 3, তার মানে 3টা বাছাই হবে। এখন এই 3টে বাছাই কারা কারা? আমি 3টা বর্ণ নিয়েছিলাম, তাদের মধ্যে 3টা থেকে 3টা অর্থাৎ ই 3টে নিলাম, আর এইখান থেকে একটা নিলাম সাপোজ ডি, এটা একটা বাছাই হলো। আমি 3টা নেব, এখান থেকে একটা নিলাম সাপোজ জি, এই 3টা নিলাম, এখান থেকে একটা নিলাম আর। এই যে আমি 3টা লিখেছি, এই 3 শব্দের অর্থ আমি এরকম 3 প্রকার বাছাই করার সুযোগ আছে, যেখানে 3টা সেম লেটার থাকবে, একটা ডিফারেন্স লেটার থাকবে। আমি এদেরকে থেকে নিয়ে যদি বাছাই করি তাহলে এতগুলো ওয়েতে বাছাই করার সুযোগ পাবো 3টা। একটু বুঝতে নিশ্চয়ই। এখন যেহেতু আমাকে বাছাই করতে বলে না, বলছে কতগুলো শব্দ গঠন করা যাবে, তো আমরা এই জন্য এই অংশটুকু একটু ফাঁকা রাখবো। এটা এর নিচে তোমরা 2-3টা লাইন লেখার মতো স্পেস রাখবো। শিক্ষার্থী, আমি 1 নম্বর অনুসারে বাছাই করলে 3টা বাছাই হলো। নাম্বার 2 একটু ফাঁকা জায়গায় রাখলাম। নাম্বার 2, 2 নং অনুসারে বাছাই করা যাবে। কত প্রকার যাবে? তোমার কাছে সেম লেটার ছিল 3টা, তুমি 2টাকে বাছাই করতে চাচ্ছ, তার মানে কি 3C2। আর এখান থেকে কটা আছে? 3টা আছে, ডিফারেন্স নিচে 2টা, তার মানে কত 3C2। এখন হবে গুণ। প্রিয় শিক্ষার্থী, এখন এই 3C2 এর মানটা কত হবে? তোমরা কি বলতে পারবে যে 3C2 এর মান কত? আমরা যদি ক্যালকুলেটারে চাপ দেই বা যে কোনো, সেখানে 3 × 3 বলবো সাধারণত, কিন্তু না, এই ক্ষেত্রে সেম লেটার যখন হবে তখন ক্যালকুলেটর অ্যালাউ না। অলওয়েজ রিমেম্বার ইট, যখন একই জাতীয় বর্ণকে আমরা সিলেকশন করব তখন ক্যালকুলেটর কি বলছে ওটা দেখা যাবে না। তাহলে 3C2কে যদি আমরা 3 না বলি তাহলে এটা হবে 1। এখন কোশ্চেন হচ্ছে কেন এটা 1 হবে, এটা বুঝতে হবে। আমি এটা বোঝানোর জন্য একটু এক্সাম্পল দেবো, তোমরা একটু ফলো করো। এ, বি এবং সি, এই 3টা ডিফারেন্স লেটার ছিল। তোমরা এই 3টা ডিফারেন্স লেটার থেকে প্রতিবারে যখন 2টা করে লেটার বাছাই করেছিলা, 3C2, তার মানে কত লিখছিলা 3, অর্থাৎ 3টা আমিও দেখাইছি, তোমার রেদন স্যারও দেখাইছে নিশ্চয়ই। 3টা ভিন্ন ভিন্ন বর্ণ থাকবে, সেখান থেকে 2টা বর্ণ নিব, নিয়ে আমরা যদি বাছাই করি তাহলে 3টা সাবসেট হবে বা বাছাই করার সুযোগ আছে। এরা কারা? ফার্স্টে এ বি একটা বাছাই, বি অ্যান্ড সি আর একটা বাছাই, সি অ্যান্ড এ আর একটা বাছাই ছিল, ঠিক আছে। এরপরে আমরা কীভাবে লিখতে পারতাম? বি অ্যান্ড এ লিখতে পারতাম, এরপরে লিখতে পারতাম সি অ্যান্ড বি, আরটা লিখতে পারতাম কত এ অ্যান্ড সি। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই এ বি থাকার কারণে এইটার কোনো গুরুত্ব নেই, এই বি অ্যান্ড সি থাকার কারণে এইটার কোনো গুরুত্ব নেই, কারণ এই সেটে যার সদস্য আছে এই সেটে সেম সদস্য।
এইটা যারা আছে সেম সদস্য, এইটা যারা সেম সদস্য, সুতরাং সমাবেশের ক্ষেত্রে এই ক্রমের বা অর্ডারের ভ্যালু নাই, এই তিনটার ভ্যালু নাই, এই তিনটাকে, এই থ্রি শব্দের অর্থ এই তিনটে বাছাই আমরা প্রথম ক্লাসে এগুলো শিখিয়েছি ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি তিনটা ভিন্ন ভিন্ন বস্তু থাকে সেখান থেকে প্রতিবারে দুইটা করে বস্তু নিয়ে আমরা বাছাই করি, তো তিনটা বাছাই হয়, এটার এক্সাম্পল তুমি পেলে। এখন তোমার কাছে যে তিনটা বস্তু ঠিক আছে, বাট তারা সেম, ডিফারেন্স না। তার মানে কি, একটা এ নিলা, আর একটা এ নিলা, আরও একটা এ নিলা, তিনটা বস্তু যদি সেম হয়, আমরা দুইটা করে নিয়ে বাছাই করি, তাহলে কয়টা হবে? তুমি যেখানে আগে এ লিখছো সেখানে এ ঠিক আছে, বি যেখানে ছিল বি এর স্থানে এ চিন্তা করতে হবে, এ। আবার বি এর স্থানে এ, সি এর স্থানে এ চিন্তা করতে হবে, এ অ্যান্ড এ। তার মানে কি দাঁড়াইলো, তিনটা বর্ণ যখন সেম হবে সেখান থেকে আমি যদি তিনটা থেকে দুইটা করে বাছাই করি তাহলে একটা হচ্ছে। কারণ কি, এইটা থাকাতে এইটার কোনো ভ্যালু নাই, এটা থাকাতে এইটার কোনো ভ্যালু নাই, এটা বাদ, এটা বাদ। শিখে আমরা কি শিখলাম? তিনটা ভিন্ন বস্তু থেকে দুটা করে নিলে তিনবার বাছাই করা যায়, তিনটা এক্সাম্পল দিলাম। আবার তিনটা যখন সেম থাকবে সেক্ষেত্রে যদি আমাকে দুটো করে নিয়ে বাছাই করতে বলে, তাহলে বাছাই করলে একটাই হচ্ছে, তিনবার হচ্ছে না। বাট তোমাকে কিন্তু এটা ক্যালকুলেটর শো করবে থ্রি, কিন্তু আমরা থ্রি বেসিক্যালি হবে না। কারণটা কি, যখন সেম সব কিছু, আমরা যখন একটা এক্সাম্পল দিই, তুমি মনে করো ঢাকা কলেজের স্টুডেন্ট, তুমি ঢাকা কলেজের স্টুডেন্ট, তোমার ড্রেস কি, হোয়াইট শার্ট। এখন আমরা হোয়াইট শার্টের স্টুডেন্ট আমার কাছে আছে তিনজন, আমি বললাম যে আমার এখান থেকে দুজন করে স্টুডেন্ট আসো, হোয়াইট শার্ট পরিহিত হইতে হবে। আমি প্রতিবারে যে দুজনকেই নেই না কেন, আমি হোয়াইট শার্ট সার্কে রেড কিছু পাবো বা ব্ল্যাক পাবো কিনা, আমরা যতবারই নেই না কেন, যাদেরকেই নেই না কেন, সবসময় হোয়াইট শার্টই থাকবে, বিকজ আমাদের ড্রেসটাই হচ্ছে হোয়াইট শার্ট, এই কারণে। তো তুমি এখান থেকে তিনটা ভিন্ন থাকার কারণে ভিন্ন ভিন্ন কিছু পাচ্ছ। যখন অল আর সেম, তখন আমি যতবারই বাছাই করি না কেন এক প্রকারের জিনিস আসবে, একটা বাছাই হবে। আমরা আরও একটা এক্সাম্পল দেই, মনে করো এ, বি এন্ড সি তিনটে ডিফারেন্স লেটার, আমরা তিনটা থেকে প্রতিবারে একটা করে নেব, বাছাই করলে থ্রি পাবো। এরা কারা? তুমি একবার এ নিলা, আর একবার বি নিলা, একবার সি নিলা। কিন্তু যদি সেই তিনটা সেম হয়, এই এ, এই এ, এই এ, এখন তুমি তিনটা থেকে একটা করে নিলে, আমি এ ঠিক আছে, বি এর জায়গায় একটা এ দিব, সি এর জায়গায় একটা এ দিব, ক্লিয়ার? আমরা যতবারই বাছাই করি না কেন এর কোনো ভ্যালু নাই। তাহলে কয়টা বাছাই হয়? 3C1 এর মান হচ্ছে 1। তার মানে আমরা কি শিখলাম? যখন অল আর সেম, সবগুলো যখন সেম থাকবে, তখন আমাদের কাজ হচ্ছে আমি যতবারই বাছাই করি না কেন বাছাই হবে একটা, দ্যাট ইজ 3C2, 3C1, 3C3, সব কিছু বাছাই হবে 1। এবং অলওয়েজ রিমেম্বার, যখন এক জাতীয় কিছু হবে তখন আমরা ক্যালকুলেটরের কাছে যাব না। তো তাহলে কি দাঁড়াইলো, আমি একটু পাশে বলে দিতে পারবো, তাহলে এই থ্রি শব্দের অর্থ কত? এখন এই যে তিনটে বাছাই হলো, এই তিনটে কারা? তোমার সেম লেটার তিনটা থেকে দুইটা নিয়েছো, সেম লেটার কি কি ছিল, ই অ্যান্ড ই। এখান থেকে তুমি দুইটা নিলা, ই ই। আর এখান থেকে ডিফারেন্স থেকে কটা নিবা? দুইটা। তার মানে কারা হবে? জি অ্যান্ড জি। তুমি সেম লেটার দুইটা থেকে দুইটা নিছো, এখান থেকে একবার নিবা জি আর, এই দুইটা নিছো, সাপোজ কাভার হচ্ছে ডি আর। এই যে আমাদেরকে বাছাইটা করলাম, এই যে তিন আসলো, এই তিন শব্দের অর্থ হচ্ছে এটা, যে দুইটা সেম থাকবে, দুইটা ডিফারেন্স থাকবে, এদেরকে যদি এরকম সিলেকশন করা হয় তাহলে তিন প্রকার সিলেকশন হওয়ার সুযোগ আছে। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে সিলেকশন করার কোশ্চেন ছিল না, কোশ্চেন ছিল শব্দ গঠন বা সাজানো। আমি সিলেকশনটা আগে করি, তারপর শব্দ গঠনে যাই। আমরা একটু এখান থেকে ফাঁকা জায়গা রাখবো। নাম্বার 3, 3 নং অনুসারে যদি আমি বাছাই করতে চাই, তাহলে কটা বাছাই করব? একই লেটার তিনটা ছিল তোমার কাছে, তার মানে কত? 3C1। আর কত ছিল? ওইখান থেকে ছিল ভিন্ন লেটার তিনটা, ইন্টু 3C3। তার মানে কত হচ্ছে? এইটুকুর মান তুমি জানো 1 × 1। আমি বারবার মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে যখন সেম লেটার থাকবে তখন ক্যালকুলেটরের কাছে যাব না। এটা যদি ক্যালকুলেটর তুমি চাপ দাও তাহলে ক্যালকুলেটর তোমাকে শো করবে 3। বাট আমরা যখন সবগুলো বস্তু সেম থাকবে তাদেরকে বাছাই করতে পারবো এক প্রকারের। দিস 1 × 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 3, 1। তাহলে মোট কত প্রকার বাছাই হলো? শিক্ষার্থী, মোট বাছাই হলো, তাহলে তোমার এখানে 3+3+7। তোমাকে যদি কোশ্চেনটা, বইয়ের যে কোশ্চেনটা আছে তোমাদের, সেখানে বলা হয়েছে ডিগ্রি শব্দটি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কত রকম বাছাই করা যায়, তো তোমার বাছাইয়ের কোশ্চেন হবে 7। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে একটা কথা আগেও বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলো দেখবা, তোমাদের যারা ভর্তি পরীক্ষা কোশ্চেন নিয়ে একটু চর্চা করো বা দেখো, তারা দেখবে যে এই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন থেকে অগণিত কোশ্চেন আসতেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বুয়েটে বা বিভিন্ন জায়গায়।
জাস্ট একটা এক্সাম্পল, লাস্ট 1-2 বছর পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি ঠিক এই কোশ্চেনটাই বলছে, ডিগ্রি শব্দটি থেকে চারটি বর্ণ নিয়ে কত রকম বাছাই করা যায়। প্রিয় শিক্ষার্থী, এখন এমসিকিউর মধ্যে যদি চারটা বাছাই করতে এরকম বলে, তোমার টাইম হচ্ছে 1 মিনিট, তুমি 1 মিনিটে এই বাছাই করা সো টাফ। তো এই জন্য দেখো, এই অঙ্ক তুমি বাছাইয়ের নলেজ নিজের হয়ে যাদের মনে থাকে যে 3টা যোগ একটা 7, তাহলে অ্যান্সার ওখানে 7-8 অপশন ছিল। এরকম যে আমাকে কিছু নলেজ থাকতে হবে, যে নলেজগুলো দেখে আমি বুঝতে পারবো যে কতটা বাছাই ছিল বা কিছু একটা। এনিওয়ে, আমাকে কিন্তু কোশ্চেনটা আমরা রেডি করেছিলাম যে 4টি বর্ণ নিয়ে কত রকমের শব্দ গঠন করা যায় বা সাজানো যায়। আমরা যে কাজটা করেছি সেটা হলো বাছাই। আমি বাছাই করার কোশ্চেন শেষ না, আমার কোশ্চেন ছিল সাজানো। এখন সাজাবো কীভাবে? প্রিয় শিক্ষার্থী, আমাকে যেহেতু এই গ্রুপটা করেছো তুমি, এই গ্রুপের মধ্যে যে 3টা কোশ্চেন 3টা সেম বর্ণ ছিল, বাকি ছিল একটা ডিফারেন্স। এই 4টাকে নিয়ে যখন শব্দ গঠন করতে তোমাকে বলা হলো, তার মানে কি, আমি এইটার উপরে নিয়ে আসি, তার মানে ই ই ই ডি, এইটা একটা শব্দ, ঠিক আছে, একটা বাছাই বা একটা গ্রুপ। তুমি এই গ্রুপটা থেকে শব্দ গঠন যদি করতে চাও, তাহলে কেমনে করবা? সাপোজ ই ই ডি ই, মনে করো ই ডি ই ই, এই যে 3টে বর্ণ রয়েছে তাদেরকে শব্দ গঠন, তার মানে কি এই শব্দ গঠন হলে বাজান ফ্যাক্টরিয়াল 4, কারণ 4টা বর্ণ আছে। সেই 4টা বর্ণের ভিতরে বর্ণ আছে 3টা সেম, ডিভাইড ফ্যাক্টরিয়াল 3। অর্থাৎ আমি এই 4টা বর্ণকে নিয়ে যদি নিজে ঘুরাই ঘুরাই লেখি বা সাজাই বা শব্দ গঠন করতে চাই, তাহলে মোট সাজানো রয়েছে 4টা বর্ণ ফ্যাক্টরিয়াল 4, তার ভিতরে 3টা সেম, ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ করলাম। তাহলে এখন এই ফ্যাক্টরিয়াল 4 শব্দের অর্থ কত? 24। 24কে 3 দিয়ে 6 ভাগ করলে কত থাকে? দ্যাট ইজ 4। অর্থাৎ আমি যে এই 3টা এক্সাম্পল দিয়েছি, আরও একটা লিখতে পারবো, ডি সামনে আসবে, দ্যাট ইজ এই ডি, আর 3টে ই সামনে যাবে, এরকম এই যে 4টা। অর্থাৎ এই যে 3টা বাছাই করেছো, তার প্রথম গ্রুপটাকে নিয়ে যদি আমি সাজানো যায় বা শব্দ গঠন করতে চাই, তাহলে 4টা শব্দ হবে। ক্লিয়ার? আমি এখানে ফাঁকা জায়গা রাখতে বলছিলাম, বা এখানে লিখলাম, লিখবো প্রতি ক্ষেত্রে। আবার প্রতি ক্ষেত্রে 4টি বর্ণ নিজেদের মধ্যে সাজানো যাবে। 4টা বর্ণ নিজেদের কেমন সাজাবো? ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3, তার মানে হচ্ছে 4। অতএব এই 1 নং অনুসারে তুমি যে 3টে গ্রুপ করেছিলা বা 3টা সাবসেট করেছিলা বা 3টা বাছাই করেছিলা, প্রত্যেকটা থেকে 4টা করে যদি সাজানো যায়, তাহলে মোট সাজানো যাবে কত? মোট, বা এই সামনে লিখলাম, মোট সাজানো যাবে কত প্রকারে? 4 × 3, দ্যাট ইজ 12। তার মানে এখানে 3টে গ্রুপ হয়েছে, এই গ্রুপ থেকে 4টা, এই গ্রুপ থেকে 4টা, এই গ্রুপ থেকে 4টা, তাহলে মোট 12 প্রকার সাজানোর সুযোগ আছে, বা 12টা শব্দ গঠন করা যাবে। এবার তুমি যাও সেকেন্ড স্টেপে। তোমাকে সেকেন্ড স্টেপে তুমি যে বাছাইগুলো করেছিলা, 2টা সেম, 2টা ছিল ভিন্ন। তো 2টা সেম, 2টা যদি ভিন্ন থাকে, এখান থেকে যদি আমি সাজাতে চাই, তাহলে ফ্যাক্টরিয়াল 4টা বর্ণ ছিল, বামে উপরে নিয়ে আসি বা বামে নিয়ে যাই। আমরা দ্বিতীয় স্টেপে যাদেরকে বাছাই করেছিলাম বা 2টা গ্রুপ করেছিলাম, সেই বাছাইয়ের মধ্যে কি কি ছিল? ই ই ডি জি, এই 2টা গ্রুপ ছিল। এই গ্রুপটাকে নিয়ে যদি আমি শব্দ গঠন করতে চাই, প্রিয় শিক্ষার্থী, তাহলে কত? ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, তার মানে 24/2 বলতে দ্যাট ইজ কত থাকে? 12। এই কথার মিনিংটা কি? আমরা ডি জি ই ডি, ডি ডাবল ই জি, ডিজি ডাবল ই। ক্লিয়ার? আমি যে এই এক্সাম্পলটা দিলাম যে এরকম 12টা শব্দ গঠন করা যাবে। অর্থাৎ 2 নং স্টেপে যাদেরকে আমি বাছাই করেছি, 3টা গ্রুপ হয়েছে, সেই 3টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপ থেকে যদি আমি শব্দ গঠন করতে চাই, তাহলে এরকম শব্দের সংখ্যা হয়ে যাবে প্রত্যেকটা থেকে 12টা করে। তাহলে একবার কীরকম বাছাই, কিন্তু আবার প্রতি ক্ষেত্রে কেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার প্রত্যেকটা থেকে করতে পারবো। প্রতি ক্ষেত্রে 4টি বর্ণ নিজেদের মধ্যে সাজানো যাবে। কত প্রকার যাবে? ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, তার মানে হচ্ছে 12। তুমি একটা থেকে, এইটা থেকে 12টা শব্দ গঠন করতে পারলে, তাহলে এরকম তোমার 3টে গ্রুপ আছে, অর্থাৎ মোট শব্দ তাহলে কত হবে? মোট শব্দ হবে তোমার কাছে 3 × 12,
তার মানে 36টা। আমরা 36টা শব্দ গঠন করতে পারবো। 2 নম্বর স্টেপে যাদেরকে বাছাই করেছিলাম তাদেরকে নিয়ে যদি আমরা সাজাই বা অ্যারেঞ্জমেন্ট করতে যাই তাহলে 36টা অ্যারেঞ্জমেন্ট করার সুযোগ আছে। এবার প্রিয় শিক্ষার্থী 3 নম্বরে যাদেরকে আমরা সাজাবো বা শব্দ গঠন করবো তারা কারা? তোমাকে বলা হয়েছে 3টার থেকে একটা নিব আর এখান থেকে 3টা সেম নিব। তার মানে কি এই যে 1 আসলো, এই 1 কীভাবে আসলো সেটা একটু দেখো। আমার কথা ছিল যে 3টা সেম লেটার থাকবে, সেখান থেকে আমার একটা নিতে হবে। তাহলে 3টা তোমার সেম লেটার আছে, ই ই ই আর ডি, সরি ডি জি আর আছে, ঠিক আছে। এখন তুমি এই 3টাকে ফুল নিতে পারবা, তার মানে ডি জি আর নিলাম, আর এখান থেকে একটা ই নিলাম, এই যে একটা নিতে পারবো, ফার্স্ট ইটা নিলাম মনে করো। এই ডি জি আর মনে করো তুমি দ্বিতীয় ইটা নিবা, এই ডি জি আর, ঠিক আছে, মনে করো 3 নাম্বার ইটা নিলা, এই 3 নাম্বার ইটা। তাহলে দেখো এইটা যা এইগুলো কিন্তু সেম সাধারণ বাছাই হয়ে যাচ্ছে। এই যে 1 আসছিল এক্সাম্পল, এই 1 কথার অর্থ কি ডিজিআর আর ই থাকতেছে, অর্থাৎ এই দুইটার কোনো ভ্যালু নাই, এইটা গ্রহণযোগ্য, ঠিক আছে। এই জন্য 1 আমরা বাছাই করেছিলাম। অর্থাৎ আমাদের কোশ্চেনটা ছিল যে আমি 3টা ডিফারেন্স থেকে 3টা নিব, একটা সেম নিব, এরকম কত প্রকার বাছাই করার সুযোগ আছে? 1 প্রকার বাছাই করার সুযোগ আছে। প্রিয় শিক্ষার্থী, আমি যাদেরকে বাছাই করলাম, এবারে আমি কেমনে করবো 2-3 নম্বরে? তাহলে লিখতে পারো 3 নং অনুসারে 4টি বর্ণ থেকে নিয়ে সাজানো যাবে। কত প্রকারে যাবে? 4p4, তার মানে ফ্যাক্টরিয়াল 4, তার মানে 24। এই 4টা বর্ণ সাজানোর পদ্ধতি হচ্ছে 24 বা ফ্যাক্টরিয়াল 4 থেকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে মোট শব্দ কত হলো? মোট সাজানো যাবে বা শব্দ গঠন করা যাবে কত প্রকারের? বা তুমি একটু আরো লিখতে পারতে যে 4টি বর্ণ নিয়ে, অতএব 4টি বর্ণ নিয়ে নিয়ে মোট সাজানো যায়। 1 নাম্বার স্টেপে তুমি যাদেরকে সাজিয়েছিলে তা কত সংখ্যা হয়েছে তোমার কাছে? এখানে 12টা। 1 নাম্বার স্টেপে সাজাইলে তোমার 12। 2 নাম্বার স্টেপে তুমি যাদেরকে সাজাইলে বা শব্দ গঠন করলে 36। 3 নাম্বার স্টেপে হচ্ছে 24। এই যে পদগুলো আছে এতটা যেটা হবে সেটাই ওর অ্যান্সার, যে কত প্রকারের শব্দ গঠন করা যাবে বা সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই প্রবলেমটা সলভ করতে গিয়ে কী কী করেছি দেখো। এই প্রবলেমটা সলভ করতে গিয়ে তোমাকে যে কাজটা করতে হয়েছে, তুমি ফার্স্টে সমাবেশ করতে হয়েছে, সমাবেশ করার পরে বিন্যাস করতে হয়েছে। এখন দুইটা কোশ্চেন, একটা হলে কেন আগে সমাবেশ করব দেন তারপর বিন্যাস করব। এই কোশ্চেনের অ্যান্সারটা প্রথম যেটা করেছি সেখানে আমি দিয়েছি, তারপর আমি মনে করে দিচ্ছি যেহেতু আমার 6টা বর্ণ ছিল, সেই 6টা বর্ণ থেকে আমাকে 4টা বর্ণ নিতে হবে। কোন 4টাকে নিব, নিয়ে শব্দ গঠন করব, এই কাজটা করার জন্য আমাকে বাছাই করতে হয়েছে, দ্যাট ইজ সমাবেশ করতে হয়েছে। আশা করি কথাটা বুঝতে পেরেছো। সেকেন্ডলি, এখন সেটা করতে গিয়ে তুমি আবার কেন এরকম গ্রুপ করতে গেলে, সেখানে তুমি কেন একবারে বাছাই করতে পারলাম না? প্রিয় শিক্ষার্থী, আমার যেহেতু 3টে আছে সেম লেটার, 3টে আছে ডিফারেন্স লেটার, এখন আমি যে 4টা বর্ণ বাছাই করবো, কোন 4টা নেব? আমি কি অল সেম নেব সবাইকে, না সবাইকে ডিফারেন্স নেব? এখানে একটা কোশ্চেন থাকবে যে তুমি যাদেরকে বাছাই করতেছো এরা কারা, এরা কি সবগুলা সেম না সবগুলো ডিফারেন্স? তো এইরকম কোশ্চেন যখন অ্যারেঞ্জ করছে তখন আমাকে সাব গ্রুপ করতে হচ্ছে, যে আমি হয় 3টা সেম নেওয়ার সুযোগ দিলাম, একটা ভিন্ন দিলাম, আবার 2টা সেম নেওয়ার সুযোগ দিলাম, একটা ভিন্ন দিলাম, আবার একটা সেম একটা ভিন্ন দিলাম। ক্লিয়ার? এরকম যখন বাছাই করার অপশন আসছে সেই জন্য আমরা 3টা সাবসেট করলাম। এখন সাবসেট করার পরে শব্দ গঠন যেহেতু বলছে, শব্দ গঠনের ক্ষেত্রে আলাদা আলাদা কেন বিন্যাস করতে হলো? কারণ তুমি যে 3টা সাবসেট করছো, 1 নাম্বার সাবসেটে যাদেরকে তুমি বাছাই করেছিলা, 2 নাম্বার সাবসেটে তাদেরকে তুমি বাছাই করো নি, কারণ ওইখানে 3টা সেম ছিল, এখানে 2টা সেম ছিল। 3 নাম্বার সাবসেটে তুমি তাদেরকে যাদেরকে বাছাই করেছো আমি লিখে রাখছিলাম দ্যাট ইজ অল আর ডিফারেন্ট, দ্যাট ইজ কত? ডি জি আর ই। এই যে 4টা বর্ণকে বাছাই করলা, এই 4টা বর্ণের ভিতরে অল আর ডিফারেন্স, এখানে 2টা সেম, ওইখানে 3টা সেম। তো যখন সেম থাকবে ডিফারেন্স থাকবে তখন বাছাইয়ের পক্ষে ভিন্ন। এই জন্য আমি 1 নাম্বার স্টেপে যাদেরকে বাছাই করেছি তাদেরকে আবার সাজাবো, 2 নাম্বার স্টেপে যাদেরকে বাছাই করেছি তাদেরকে আবার সাজাবো, 3 নাম্বার স্টেপে যাদেরকে বাছাই করলাম তাদেরকে আবার সাজাবো। আমরা যদি এই কাজটুকু করতে পারি তাহলে দিস ইজ আওয়ার পারমুটেশন। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তুমি আমাদের এই কথাগুলো বুঝতেছো বা বুঝতে পেরেছো। আমরা এই কারণে একই প্রবলেমের ভিতরে প্রথমে বিন্যাস করতে হচ্ছে, সমাবেশ করতে হচ্ছে,
দেন বিন্যাস করতে হচ্ছে। কারণ কি, প্রথমে আমাদের সংখ্যা বেশি ছিল, সেখান থেকে কমাই নিতে হবে, সাবসেট করতে হবে, বাছাইয়ের প্রশ্ন আসলে সেই কারণে। দেন বাছাই করার পরে যাদেরকে বাছাই করেছো তাদেরকে নিজেদের মধ্যে ঘুরে ঘুরে বসাবো বা সাজাবো, তখন আসবে বিন্যাস। এই জন্য সমাবেশের নলেজ থেকে যাওয়ার পরে বিন্যাস। আমরা আশা করি এই প্রবলেমগুলো যারা বুঝতে পারবে তারা নিশ্চয়ই এই বিন্যাস এবং সমাবেশের পার্থক্যটা, যে কেন বিন্যাস করব বা কেন সমাবেশ করব, আমি এদেরকে এই চারজনকে আমি আগে বাছাই করতে হবে। যেহেতু এই চারজনকে বাছাই করতে হবে, সে বাছাই করার জন্য আমি সমাবেশ ইউজ করতে হবে বা ইউজ করতে বাউন্ড। যাদেরকে বাছাই করলে তাদেরকে এখন তুমি সাজাবা, তাহলে এই সাজানোর জন্য দেন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, আমাদের আর একটা কোশ্চেন আমি নিয়েছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো প্রফেসর, তোমাদের স্লাইডে আছে প্রফেসর, এইটার একটু সময়ও লাগে। আমরা হয়তো আমাদের যে সময়টা আছে এর ভিতরে আমি শেষ করতে পারবো না আজকে, তবে প্রাথমিক নলেজটা দিচ্ছি। আমি তোমাদের সাথে আরও একটা ক্লাসে থাকবো ইনশাল্লাহ। সেই ক্লাসটা আমার কি থাকবে, যে এই প্রফেসর বা এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেই সংক্রান্ত একটা প্রবলেম সলভ করব। আর হচ্ছে আমি এই বিন্যাস এবং সমাবেশ মিলে কিছু এমসিকিউ দেখাবো। আমরা আশা করি আমি আগামী সপ্তাহে তোমাদের এই বিন্যাস এবং সমাবেশের লাস্ট ক্লাস অর্থাৎ আমার সাথে থাকবে। আমি এটা শেষ করে তোমাদের যাবতীয় আজকে যেটা আছে সেটা একটু শুরু করি। হয়তো শেষ করতে পারবো না, কারণ এই প্রফেসর বা এই টাইপের প্রবলেম সলভ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন যেটা আমাদের দরকার সেটা হলো প্রফেসর আর ডিগ্রির মধ্যে পার্থক্য কী। তোমাদের ডিগ্রি লেখা ছিল, আমি একটু দেখাই। সময় শেষ নাকি? আচ্ছা, 1 মিনিট। আমার সময় বোধহয় শেষ হওয়ার সংকেত দিয়ে দিছে। এনিওয়ে, তারপর তোমাদেরকে একটু আর 1-2টা মিনিট নিব। সেটা হলো পার্থক্যটা একটু বোঝাই দেই। যেমন তোমার কাছে ছিল ডিগ্রি, আর একটা ছিল প্রফেসরস। প্রফেসরস এবং ডিগ্রির মধ্যে বড়তে লিখি, এখন এই শব্দটা এবং এই শব্দটাতে পার্থক্য কি। এখানেও কিন্তু বলা হয়েছে 4টি বর্ণ নিয়ে কত রকম সাজানো যায়, আর ওখানে আমরা বলছি 4টি অক্ষর নিয়ে কত রকমের সাজানো যায়। পার্থক্যটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, এখানে তোমার কাছে ডি জি আর, আরটা হচ্ছে ট্রিপল ই, অর্থাৎ 2 গ্রুপের বর্ণ আছে, একটা ভিন্ন আর একটা ছিল সেম। আর প্রফেসরের মধ্যে কি পাচ্ছ তুমি দেখো, এখানে তুমি সেম পাচ্ছ, বাট সেম কারা, এস এস, ও ও, আর আর, অর্থাৎ তোমার সেম আছে। এখানে সেম ছিল একটা গ্রুপের সেম অর্থাৎ ই, কিন্তু এখানে সেম ঠিক আছে, সেই সেমটা হলো 3টে গ্রুপের আবার। আর ডিফারেন্স কি আছে, এই পি ই এফ। তার মানে এখানে যদি একটা গ্রুপের সেম থাকে তখন আমরা এরকম গ্রুপ করে 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 বাছাই করার সুযোগ পাচ্ছিলাম। আর যেহেতু এখানে 3টা সেম আছে, একটা ভিন্ন আছে, গ্রুপ আছে, এই 3টে গ্রুপ থাকার জন্য এদের বাছাইয়ের প্রক্রিয়াটা একটু ভিন্ন। আমরা দিস লাস্ট টাইপের প্রবলেম, এই টাইপ প্রবলেম শেখা মানে আমাদের এই চ্যাপ্টারে আর কোনো নলেজ বাকি থাকবে না ইনশাল্লাহ। আমরা এই টাইপের একটা প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আর আমি কিছু এমসিকিউর স্লাইড তোমাদেরকে দেখাবো বা সিকিউর, এই এমসিকিউর এইগুলো তোমরা যদি একটু বাসায় দেখো তাহলে আমি ভালো করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আজকের সময় শেষ হয়ে গেছে, এরপরে তোমাদের ক্লাস আছে, আমি আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো এই ক্লাস সংক্রান্ত কমেন্টস থাকে বা কোথাও প্রবলেম থাকে, অবশ্যই তোমরা কমেন্টসে একটু জানাও। আমি নেক্সট ক্লাসে তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।